এরা তোমরা একটু দ্রুত জয়েন করে ফেলো, তোমার বন্ধুদেরকে বান্ধবীদেরকে মেনশন করে দাও। সো আজকে আমরা কি করব, মার্কেটিং ফার্স্ট পেপারের আমরা আজকে প্র্যাকটিস করব। যেহেতু লাস্ট ডেতে আমরা ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার করেছিলাম, তোমরা অনেকে বলেছিলে ভাই আমাদের সেকেন্ড পেপার এখনও শুরু হয়নি। দ্যাটস ওয়াই আজকে মার্কেটিং ফার্স্ট পেপার দিয়ে আমরা প্র্যাকটিস শুরু করব। সো তোমরা যারা এখনও জয়েন করোনি দ্রুত জয়েন করে ফেলো, লাইভটি শেয়ার দিয়ে দাও এবং বন্ধুদেরকে মেনশন করে দাও, এবং আমিও আমাদের গ্রুপগুলোতে লাইভটি শেয়ার করে দিচ্ছি। সবাই অবশ্যই অবশ্যই লাইভটি শেয়ার করে দিবা। ওকে, অ্যান্ড সাউন্ডও ক্লিয়ার আছে, সো আই গেস এভরিথিং ওকে। দ্রুত জয়েন করো, আমি কয়েক সেকেন্ড সময় নেব, দেন সরাসরি পড়ায় চলে যাব। তো তোমরা আজকে আমরা হচ্ছে কি ফার্স্ট পেপারের ফার্স্ট অধ্যায় কি করব, প্র্যাকটিস করব, ঠিক আছে? সবাই একটু দ্রুত জয়েন করবা। আমি একটু আমাদের গ্রুপগুলোতে লাইভটা শেয়ার করে দিই, তোমরাও একটু শেয়ার করে দাও। ওকে, সো আমি শেয়ার করে দিলাম, আমার আইডিতে শেয়ার করে দেই, ঠিক আছে? এবং সবাই জয়েন করতে করতে তোমরা বলে ফেলো যে কে কোথায় থেকে দেখছো, কার কলেজ কোনটা। সো আমি বুঝতে পারবো যে কে কোথায় থেকে দেখতেছো। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। যদিও হালকা একটু ঠান্ডা লাগছে, বুঝে যাইতেছে আই গেস। সো সবাই একটু দ্রুত জয়েন করো, হ্যাঁ? ওকে, আচ্ছা, সো এভরিথিং ক্লিয়ার। আজকে আমরা কি করব ভাইয়া বলো তো? ফার্স্ট পেপারের ফার্স্ট অধ্যায় পড়ব, ক্লিয়ার? ওকে, কি পড়বো? উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। হ্যাঁ, এই চ্যাপ্টারটা আজকে কি করব, আমরা একদম ঝালাই করে ফেলবো। এখন এটা ডিপেন্ড করবে আসলে আমরা ঝালাই করব না কি করব। হ্যাঁ, এটা তোমাদের উপরে, ঠিক আছে? তোমরা যত চাইবা তত দূরে পড়ানো হবে। সো একটু দ্রুত জয়েন করো, এবং তোমার যারা বন্ধুরা আজ এখনও জয়েন করে না তাদেরকে মেনশন করে দাও। ওকে, ঠিক আছে। শুভ সন্ধ্যা, রাত হয়ে গেছে তো, তাই না? সন্ধ্যা বলা যায়। ওকে, সো আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাই, সবাই জয়েন হইতে হইতে, ঠিক আছে? তোমরা আনসার করতে থাকো আর বলতে থাকো যে কে কোথায় থেকে দেখতেছো, কলেজটা মেনশন করে দিও। আর আমি যদি অনেকে হয়তো আজকে নতুন ক্লাস করতে পারো, সো আমার পরিচয়টা একটু দিয়ে দিই। আমি হচ্ছি তোমাদের দেলোয়ার ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টে, আর তোমাদের পড়াচ্ছিও মার্কেটিং। সো আশা করি খেলাটা জমে যাবে নাকি? ওকে, সো তোমরা আনসার করে ফেলো যে কি কোনটির মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি হয়। এটা তোমরা সবাই পড়ছো, 26 ব্যাচ, তোমরা অলরেডি সেকেন্ড ইয়ারে প্রমোশন পেয়ে গেছো। সো এগুলো তোমাদের সব পড়া শেষ। সো তোমরা কি করো, আনসার করে ফেলো, হ্যাঁ? ঝটপট, যত দ্রুত আনসার করবো আমরা তত বেশি এমসিকিউ প্র্যাকটিস করতে পারবো, এবং আমরা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকদিন কি করবো, এগুলা শেষ করে যাব, ক্লিয়ার? ওকে, সো একটু দ্রুত আনসার করবা। ওকে, আচ্ছা আচ্ছা, কি আশরাফুল নাকি আফরাতুল? আচ্ছা, আফরাতুল বলতেছে ভাই বরিশাল থেকে। ওকে, নাইস। বরিশাল, হ্যাঁ বরিশাল খুবই ভালো জায়গা, ঠিক আছে? হ্যাঁ, আমার অন্যতম প্রিয় একটা জায়গা, ঠিক আছে? ওকে, সো দেখো যে কোনটির মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি হয়। সত্যগত মানে কি বলো তো? আচ্ছা, একজন গ আনসার করছো, আমি বুঝলাম না কেন তুমি ঘ আনসার করছো। ওকে, আচ্ছা, সো সত্যগত মানে কি বলতো? মালিকানা। তো মালিকানাগত উপযোগ কিসের মাধ্যমে সৃষ্টি হয়? আমি একটু সাইডে যাই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। তো মালিকানাগত উপযোগ কিসের মাধ্যমে সৃষ্টি হয় বলো? ওকে, কি শাহিন বাবু বলতেছে যে ভাই আমি দিনাজপুর সিটি কলেজ থেকে, আমিও সিটি কলেজ থেকে, বাট আমি ঢাকা সিটি কলেজ থেকে, ঠিক আছে? আমার কলেজ ছিল ঢাকা সিটি কলেজ, স্কুল ছিল হচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, এই তো। ওকে, আচ্ছা, একের বি জোনায়েদ আহমেদ। ওকে, বাকিরা আনসার করে ফেলো, একটু দ্রুত আনসার করবা, হ্যাঁ, যেন আমরা বেশি বেশি প্র্যাকটিস করতে পারি। ওকে, কি ফয়জুল বলতেছে শেয়ার করবো, অবশ্যই শেয়ার করবো, শেয়ার করবা না কেন? ওকে, তাহলে দেখ সত্যগত মানে মালিকানাগত। তাহলে মালিকানাগত পরিবর্তন, হ্যাঁ, বা উপযোগ কিসের মাধ্যমে সৃষ্টি হয়? আমরা জানি ক্রয় এবং বিক্রয়, এই দুইটার মাধ্যমে বেসিক্যালি কি হয়, আমার মালিকানাগত বা সত্যগত পরিবর্তনটা হয়। যদি
বিক্রেতা বিক্রি করে আর ক্রেতা যদি ক্রয় করে বা কিনে, তখনই কি হয়, মালিকানাটা পরিবর্তন হয়। ধরো আমার হাতের ফোনটা আমি হচ্ছে কি করলাম, জুনায়েদ আহমেদ জুনায়েদ আহমেদ সাইফের কাছে বিক্রি করে দিলাম, তাহলে কি হবে, এই ফোনটা আমার ছিল, এখন সাইফের হয়ে যাবে। দ্যাট মিনস কি হলো, মালিকানাগত পরিবর্তন হলো। দ্যাট মিনস আমি এই ফোনটা তার কাছে কি করবো, হস্তান্তর করে ফেলবো। সো এখানে সরাসরি ক্রয় বিক্রয় লেখা নাই, বাট কি হবে, মালিকানা হস্তান্তর বা ক্রয় বিক্রয়ের মাধ্যমে কি হয়, মালিকানা হস্তান্তর হয়। সো এইটা আমরা ইনডিরেক্ট থিমটাকে ধরে, হ্যাঁ, বা অনুধাবনমূলক বিষয়টা বুঝে আমরা এখানে আনসার সিলেক্ট করব। ঠিক আছে, সো এটা কি হবে, হস্তান্তর হবে এখানে। আর সাধারণত এটার আনসার সোজা বাংলায় যদি টু দা পয়েন্টটা বলে, ক্রয় বিক্রয়। ক্লিয়ার? ওকে। সিয়াম আহমেদ বলতে ভাই আমি বগুড়া থেকে দেখতেছি। নাইস, আমি বগুড়া অনেক আগে একবার গেছিলাম। ঠিক আছে, ওকে। এবার আসো, উপযোগ কত প্রকার, এটা পারো কিনা এটা আনসার করো। উপযোগ কত প্রকার ও কি কি, কমেন্টে আনসার করে ফেলো। এখানে প্রথমত আনসার করো কত প্রকার, এরপরে যে প্রকার তোমার মনে হয় এটার আনসারটা করো যে কি কি। ঠিক আছে, এটা করে ফেলো। সবাই একটু দ্রুত করবা। অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, সুরাই আক্তার, ফাইজা, তামিম, ময়মনসিংহ থেকে। ওরে আমার এলাকার ভাই ব্রাদার। ঠিক আছে, আমার তো বিভাগ হচ্ছে ময়মনসিংহ, দেশের বাড়ি নেত্রকোনা, মোহনগঞ্জ, হুমায়ুন আহমেদের উপজেলা। ঠিক আছে, কাইন্ড অফ এই আর কি। আমাদের নেত্রকোনাতে অনেক বিখ্যাত মানুষ আছে, হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, এরপরে কি নির্মলেন্দু গুণ, আরো অনেকে আছে। হ্যাঁ, আর তোমরা চাইলে আমিও হয়তো একদিন বিখ্যাত হয়ে যাব, নাকি? দোয়া করলে দেখা যাক কি হয়, তোমরাও বিখ্যাত হইতে পারো। আচ্ছা, কি ফাইজুল ইসলাম বলতেছে ভাই খ, ফারিয়া আক্তার বলতেছে ঘ। আচ্ছা, তোমরা আনসার করার সময় ধরো দুইয়ের গ বা ঘ এভাবে আনসার করো, কারণ অনেকের আনসার না পরে আসে। সো পরে আসলে আমি বুঝতে পারি না যে এটা সে কত নাম্বারের আনসার করছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, নাফিয়া আফরোজ মিম 2D। ওকে, সো আচ্ছা, উপযোগ কত প্রকার, এইটা হচ্ছে কি 5 প্রকার। আনসার কি হবে, 5 প্রকার। এখন নামগুলা কি এইটা বুঝতে হবে। ঠিক আছে, এগুলো আমি একটু বলে দেই, কারণ অনেকেই কনফিউজ হওয়ার কারণ আছে। কারণগুলো আমি একটু ব্যাখ্যা করতেছি, আমি একটু ব্যাখ্যা করে পড়াবো। ঠিক আছে, রূপগত উপযোগ। ঠিক আছে, এরপর হচ্ছে কি সময়গত, সময় সময় বা হচ্ছে কি কালগত। ঠিক আছে, কালগত। এরপরে কি বলতো, স্থানগত, স্থানগত। এরপরে কি সত্য বা মালিকানাগত। ঠিক আছে, মালিকানাগত, আমি শর্টলি লিখতেছি। এরপরে কি, এরপরে হচ্ছে যে সেবাগত, বাকি যা আছে সব সেবার ভিতরে পড়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো রূপগত হচ্ছে 1, সময়গত বা কালগত আমরা 2, স্থানগত কি 3, হ্যাঁ, সত্য বা মালিকানাগত 4, আর সেবাগত হচ্ছে 5। তাহলে এই 5টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। ঠিক আছে, 5টা। এখন দেখো রূপগত মানে কি, রূপগত উপযোগ মানে কি, আকার আকৃতি পরিবর্তন করে যেই উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলে। এখন এতক্ষণ ধরে আমরা উপযোগ উপযোগ বলতেছি, উপযোগ বলতে কি বুঝায় আসলে, উপযোগ শব্দের অর্থটা কি? উপযোগ বিষয়টা হচ্ছে যে মানুষের অভাব দূর করতে পারার সক্ষমতা, বা মানুষ যা চায়, মানুষের চাহিদা পূরণ করতে পারার সক্ষমতা। যেমন ধরো তুমি ভাই এইচএসসিতে পড়ো নাই, হ্যাঁ, ফার্স্ট ইয়ারে ফাঁকিবাজি করছো, তোমার এখন বেশি বেশি কি পড়া দরকার, ক্লাস দরকার, এই জন্য আমরা যে তোমাকে কি করতেছি, পড়াচ্ছি, এইটা কি হচ্ছে, তোমার চাহিদা পূরণ করতেছে, তোমার অভাবটা দূর করতেছে, জ্ঞানের যে অভাব এটা দূর করতেছে। দ্যাট মিনস এটা হচ্ছে কি উপযোগ। ক্লিয়ার? উপযোগ কয় প্রকার? এখন আমরা এই যে মানুষের অভাবটা কতভাবে দূর করতে পারি, নানাভাবে দূর করতে পারি। এক হচ্ছে আকার আকৃতি পরিবর্তন করে, যেমন কি এই যে ধরো তুমি যে চেয়ারটা বা টেবিলটাতে বসে ক্লাসটা করতেছো, এটা কি মানে জন্মগতভাবে টেবিল ছিল বা চেয়ার ছিল? ছিল না। কি ছিল? এটা আগে গাছ ছিল, কাঠ ছিল। সো গাছ দেখতে একরকম, চেয়ার দেখতে আর একরকম, তাই না? সো তোমার কি হয় যে তুমি গাছটাকে কেটে এটা শেপটা পুরোপুরি পরিবর্তন করে ফেলো। সো গাছ আর চেয়ারের সাথে কোনো সম্পর্ক থাকে না। সো আকার আকৃতি পরিবর্তন করে যেই উপযোগটা কি করা হয়, সৃষ্টি করা হয়, সেটাকে বলতেছে কি রূপগত উপযোগ। ক্লিয়ার? এবার আসো ভাই, তুমি এই ব্যাখ্যা শুনলে তুমি সৃজনশীল পারবা, প্র্যাকটিস করাচ্ছি এমসিকিউ, বাট তোমার সৃজনশীল ক্লিয়ার হয়ে যাবে, এটা আমি কথা দিতে পারি। ক্লিয়ার? ওকে,
এবার দেখো সময়গত বা কালগত উপযোগ। তাহলে সময়গত উপযোগটা কিভাবে? এই যে ধরো আমরা তো কৃষি প্রধান দেশ, তাই না? আমাদের দেশে মানে ভাতে মাছে বাঙালি, তাই না? সো ভাত আমাদের প্রধান খাদ্য, মেইনলি ভাত। সো ভাত কি হয়, মানে ধান বা চাল যাই বলো, এটা কি আমরা সবসময় 12 মাস উৎপাদন করতে পারি না। 2টা কি 3টা সিজন উৎপাদন করতে পারি, বছরের 2 মাস কি 3 মাস বা 4 মাস সময় উৎপাদন করতে পারি। এরপরে কি সারা বছর ধরে আমরা এই ধান খেয়ে থাকি বা চাল খেয়ে থাকি বা ভাত খেয়ে থাকি। সো এটা কিভাবে সম্ভব হয়? সম্ভব হয় ধরো তুমি ডিসেম্বরে চাল উৎপাদন করলা, হ্যাঁ, তোমার ডিসেম্বরে প্রয়োজন হচ্ছে কি, ধরো যে 2 মণ চাল, তোমার ডিসেম্বরে উৎপাদন হয়েছে 100 মণ চাল। তাহলে তুমি যে 2 মণ ব্যবহার করবা, আর বাকি যে 98 মণ এটা কি করবা? এটা তুমি সংরক্ষণ করবা যেন বাকি সময়গুলা বছরের অন্য সময়গুলাতে ব্যবহার করতে পারো। তাহলে এই যে সময়গত বা কালগত উপযোগ হচ্ছে কি, এক সময়ের উৎপাদিত পণ্য সংরক্ষণ করার মাধ্যমে অন্য সময়ে ব্যবহার করার যে সুবিধা বা সুযোগ, এটাই হচ্ছে কি ভাই আমার কি কালগত বা সময়গত উপযোগ। এখন এই সময়গত বা কালগত উপযোগ কিভাবে সৃষ্টি হয়, কিসের মাধ্যমে? এটা হচ্ছে গুদামজাতকরণের মাধ্যমে। মানে গুদামজাতকরণ জিনিসটা কি ভাই, সংরক্ষণ করা আর কি। গুদামে কি করা হয়, আমরা সংরক্ষণ করি। কি করি? সংরক্ষণ, তাই না? তাহলে কি করি ভাই, গুদামে সংরক্ষণ করি। তাহলে গুদামজাতকরণের মাধ্যমে আমরা সময়গত বা কালগত উপযোগ সৃষ্টি করি। ক্লিয়ার? ওকে, এবার আসো ভাই, এবার আসো যে এই যে আমরা যে রূপগত বলছিলাম, এটা কিভাবে হয়? এটা হয় উৎপাদনের মাধ্যমে। উৎপাদনের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি হয়। উৎপাদন বা হচ্ছে কি শিল্পের মাধ্যমে বলতে পারো, ঠিক আছে? শিল্পের কাজটা কি? শিল্পের কাজ হচ্ছে প্রকৃতি থেকে সম্পদ আহরণ করা, সংগ্রহ করে মানুষের প্রয়োজন অনুসারে বা ব্যবহারযোগ্য পণ্যে রূপান্তর করা। ক্লিয়ার? ওকে, বুঝতে পারছো? ক্লিয়ার কিনা? তাহলে আমরা এই রূপগত উপযোগ কি উৎপাদনের মাধ্যমে বা শিল্পের মাধ্যমে কি করতে পারি, সৃষ্টি করতে পারি। এরপরে দেখো স্থানগত। স্থানগত জিনিসটা কি? স্থানগত ধরো এই যে এখন এত এত আম খাচ্ছ, হ্যাঁ, তুমি ঢাকায় বসে আম খাচ্ছ, হ্যাঁ, তুমি বরিশালে বসে রাজশাহীর আম খাচ্ছ। ভাই তোমার বরিশালে আম হয় না, ভালো আম হয় না, বা তোমার ঢাকায় কোনো গাছই নাই, আম হয় না, কিন্তু ঢাকার মানুষ সব থেকে বেশি আম খায়। কিভাবে খায়? এই যে রাজশাহীর উৎপাদিত আম ঢাকায় এনে এরপরে খাওয়া হচ্ছে, তাই না? তাহলে এক জায়গায় উৎপাদিত পণ্য যদি অন্য জায়গায় বসে ব্যবহার করার সুযোগ পাওয়া যায়, সুবিধা পাওয়া যায়, এইটাকে আমরা বলতেছি ভাই স্থানগত উপযোগ। তাহলে এই স্থানগত উপযোগ কিভাবে সৃষ্টি হয় ভাই? এই যে ধরো কুরিয়ারের মাধ্যমে, হ্যাঁ, বা বিভিন্ন পরিচিত বাস ড্রাইভারের কাছে দিয়ে দিলে ওরা আয়না দিয়ে দিচ্ছে। তাহলে কি হয়? এটা হয় পরিবহনের মাধ্যমে ভাই আমাদের স্থানগত উপযোগ সৃষ্টি হচ্ছে। এরপরে আসো সত্যগত বা মালিকানাগত। আচ্ছা তোমাদের একটা কোশ্চেন করি। আচ্ছা আমি যে এত বিস্তারিত পড়াচ্ছি, তোমাদের কি কারো মনে হচ্ছে আরে ভাই দ্রুত এমসিকিউ প্র্যাকটিস করাই চলে যান না? কি শর্টলি পড়াবো না এরকম ব্যাখ্যা করে পড়াবো যারা তোমরা মানে এইচএসসি তে A+ পাইতে পারো, এরকম ব্যাখ্যা করে পড়াবো, নাকি শর্টলি জাস্ট আনসার দিব, হ্যাঁ, যে উপযোগ কত প্রকার? 5 প্রকার, শেষ, এর পরের কোশ্চেনে চলে যাব। তোমরা কি এমনটা চাও? তোমরা যেমনটা চাবা আমি তেমনটাই পড়াবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তোমরা বলো কেমনটা চাও, যে তুমি যেন এমসিকিউ প্র্যাকটিস করলে যেন সৃজনশীলের পড়াটাও হয়ে যায় এমনটা চাও, নাকি শুধু আনসার বলে দিব তুমি এমনটা চাও? বলো। ওকে, সো সত্যগত বা মালিকানাগত। তাহলে দেখো সত্যগত বা মালিকানাগত বুঝতেই পারতেছো, শব্দটা দ্বারাই বোঝা যাইতেছে মালিকানার পরিবর্তন হবে। তাহলে মালিকানার পরিবর্তন কিভাবে হয় ভাই? ক্রয় বিক্রয়ের মাধ্যমে। ধরো তুমি কি করলা, তুমি আমাদের সাপোজ এইচএসসি 26-এর যে কামব্যাক কোর্স এটাতে ভর্তি হইলা। এটাতে ভর্তি হওয়ার পরে ধরো তোমার ইংরেজিতে অনেক দুর্বলতা, সো মহসিন ভাইয়ের কি শিওরে প্লাস বইটা তুমি কিনলা ইংরেজি। তাহলে কি হবে? এই বইয়ের মালিক এতদিন মহসিন ভাই ছিল বা মহসিন স্যার ছিল, এখন কি হবে? তুমি যে কিনবা সে মালিক হয়ে যাবো বইটার। বা তুমি আমাদের এই যে কোর্সে এনরোল করলা, আমাদের যে হচ্ছে কি বিজনেস সলিউশন, মানে কমার্সের সবগুলো সাবজেক্ট একসাথে একটা বইয়ে থাকবে, এই বইটা তুমি যদি কিনো তুমি কি হবা? মালিক হয়ে যাবা। সো এইটাই, সো মালিকানার পরিবর্তন। সো এই মালিকানার পরিবর্তন কিসের মাধ্যমে হয়? ক্রয় বিক্রয়ের মাধ্যমে। ক্লিয়ার? ক্রয় বিক্রয়ের মাধ্যমে। এবার আসো সেবাগত। সেবাগতটাতে একটু ঝামেলা আছে। ঝামেলা বলতে কি, এটা আমরা হচ্ছে যে সারা বছর, ওকে, সারা বছর পড়ছি, মানে নানা বইতে, বিভিন্ন বইতে পড়ছিলাম কিভাবে জানো? আমরা পড়ছি হচ্ছে যে কি, ওকে,
হ্যাঁ দেখো, আমরা কি পড়ছিলাম, আমরা পড়ছিলাম যে তথ্যগত উপযোগ, হ্যাঁ তথ্যগত উপযোগ, অর্থগত অর্থগত আচ্ছা উপযোগ, এরপরে ঝুঁকিগত ঝুঁকিগত। আচ্ছা একজন বলতেছে ভাইয়া এই পড়া তো আমার ইয়াতেও আছে, কি বলে ইকোনমিক্সেও আছে। আচ্ছা এইটা হচ্ছে কি, এই যে তুমি কমার্সের যে সাবজেক্টগুলো দেখতেছো বা পড়তেছো, এগুলো মাদার সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স। এই ইকোনমি থেকেই আসলে অ্যাকাউন্টিং, ইকোনমি থেকেই আসলে হচ্ছে কি ফাইন্যান্স, ইকোনমি থেকেই আসলে ম্যানেজমেন্ট। ইকোনমি না থাকলে বা ইকোনমিক্স না থাকলে তোমার এগুলার কোনো ভ্যালু থাকে না। দ্যাটস ওয়াই অনেকটাই তুমি মিল পাবা, কিছু ক্ষেত্রে হয়তো ভিন্নতাও পাবা, ঠিক আছে। ম্যাক্সিমাম অনেক জিনিস থাকবে, এখানে একটু এলাবোরেট করা থাকবে, ওখানে একটু অ্যাব্রিভিয়েট থাকবে, অথবা এখানে একটু অ্যাব্রিভিয়েট থাকবে, ইকোনমিক্স একটু ব্রড আকারে থাকবে, ব্যাপারটা এরকমই, বুঝতে পারছো? ওকে, আই গেস তোমরা বুঝতে পারছো। আচ্ছা তাহলে দেখো এই ঝুঁকিগত, হ্যাঁ তথ্যগত, অর্থগত, এগুলো আমরা আলাদা আলাদা উপযোগ পড়ছিলাম। বাট দেখো এই তথ্যগত, এটা কিসের মাধ্যমে এই উপযোগটা সৃষ্টি হয়? বিজ্ঞাপনের মাধ্যমে, মানুষজনকে ইনফর্ম করা। এই যে ধরো আমাদের এইচএসসি কামব্যাক কোর্সে পোলাপাইন ভর্তি হয়ে গেছে, অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, এখন এই কোর্সটা যা আছে আমি যদি প্রমোশন না করি, তোমাদেরকে না জানাই, তোমরা কি কিনবা? তোমার যে পড়াশোনায় গ্যাপ আছে, কিন্তু তুমি একটা খুঁজতেছো ভাই ভালো কোর্স কোথায় পাবো, আমি এখন তোমাকে বললাম না যে ভাই আমরা তো পড়াচ্ছি, হ্যাঁ পেইড কোর্সও আছে ফ্রি এর পাশাপাশি, মানে ফ্রি তো আমরা সিলেক্টিভ কিছু ক্লাস নিব, পেইডে তো ফুল সিলেবাস কভার করাই দিব। এখন এটা যদি না বলি তুমি কি জানবা? জানবা না। সো এইটাই হচ্ছে কি তথ্যগত উপযোগ, ঠিক আছে, বিজ্ঞাপন দেওয়া। হ্যাঁ এরপরে দেখো অর্থগত, মানে ধরো কি হয়, ধরো তুমি আমাদের কোর্সটা কিনবা, তোমার কাছে টাকা নাই, তুমি কি করবা? হয় বাপ মায়ের তে নিবা বা বিভিন্ন কি আর্থিক প্রতিষ্ঠান থেকে নিবা। সো এই অর্থগত যে বাধা, একটা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তো হিউজ অ্যামাউন্টের টাকা লাগে, তাই না? সো এই অর্থগত বাধাটা দূর হয় আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে, ঠিক আছে। ঝুঁকিগত, তুমি যে ধরো একটা নিউ বিজনেস শুরু করবা, এখানে নানা ধরনের ঝুঁকি থাকতে পারে, এই ঝুঁকি দূর করে কারা বলতো? বীমা কোম্পানি, ঠিক আছে, বীমা কোম্পানি। সো এই সবগুলাই হচ্ছে কি সেবাগতর মধ্যে, সেবার মধ্যে ইনক্লুডেড। এই যে শিক্ষা, হ্যাঁ পেশা, এরপর ডাক্তারি পেশা, এই যে শিল্পীর যেই গান গাওয়া থেকে শুরু করে শৈল্পিক যেই আদান প্রদানটা হয় শিল্পের, ঠিক আছে, এগুলো হচ্ছে কি সব সেবার মধ্যে ইনক্লুডেড। ক্লিয়ার? এই তোমরা ক্লিয়ার? বলো তোমরা কি ক্লিয়ার কিনা? আই গেস তোমরা ক্লিয়ার। তাহলে কি এই তথ্যগত, অর্থগত, ঝুঁকিগত এই সবগুলো কি সেবার মধ্যে ইনক্লুডেড। ওকে, এবার চলো নেক্সট এমসিকিউতে। উৎপাদনের খাত কয়টি? বলো উৎপাদনের খাত কয়টি? উৎপাদনের খাত কয়টি? বলো উৎপাদনের খাত কয়টি? সবাই দ্রুত আনসার করো ভাইয়া। ওকে ওকে, দ্রুত আনসার করবা, তাহলে কি আমরা বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করতে পারবো সোনামণিরা, কি বলো? ওকে, ওকে, হ্যাঁ দ্রুত দ্রুত। আচ্ছা তাহলে দেখো উৎপাদনের খাত কয়টি ভাই? আমাদের উৎপাদন করার ক্ষেত্র, মানে খাত মানে কি ক্ষেত্র, ঠিক আছে, মানে কোন কোন ক্ষেত্রে আমরা উৎপাদনটাকে কাজে লাগাইতে পারি। এক হচ্ছে কি বলো, আমার কি কি খাত আছে? কৃষি খাত, ঠিক আছে, এগুলো সিকোয়েন্স আগে পরে হইতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। সো আমার খাত কয়টা ভাই? তিনটা। কয়টা? তিনটা, ঠিক আছে। তাহলে খাত কয়টা? তিনটা, কৃষি খাত, শিল্প খাত, সেবা খাত, ঠিক আছে। এই তিনটা ক্ষেত্রে আমরা উৎপাদনটাকে কাজে লাগাইতে পারি। ক্লিয়ার? ইউ আন্ডারস্ট্যান্ড? বেটার আন্ডারস্ট্যান্ড, ওই যে ক্রিমাবা বলতো না, ঠিক আছে। ওকে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো।
এই যে লিখন বিশ্বাসী বলতেছে প্যারা নাই ভাইয়া, নকল নিয়ে যাবো না। এই যে এরে ধরে মাইর দেওয়া উচিত, ঠিক আছে? যদি সামনে থাকতো তাহলে ওরা একটু আগে বানান দিতাম, ঠিক আছে? এই যে আগে থেকে এই বুদ্ধি নিয়ে রাখলে তুমি মানে মারা খাবে, এটা নিশ্চিত। যাদের মাথায় এটা আছে যে পরীক্ষার আগে আন্দোলন করে, হ্যাঁ পরীক্ষা বাতিল করতে হবে, আন্দোলন করবা, পরীক্ষা বাতিল করে দিবা, সম্ভব না। আরো একটা ভয়ঙ্কর তথ্য দেই, কালকেও বলছিলাম, মানে কালকে না, মানে লাস্ট ক্লাসে, যে মানে এ প্লাস পাওয়াটা কতটা কঠিন ফুল সিলেবাসে, এটা আমি লাস্ট ডেতে বলছিলাম। আজকে যারা নিউ তাদের জন্য বলতেছি, ঠিক আছে? তাদের জন্য একটু আবার রিপিট করি, ঠিক আছে? তুমি যদি সর্বশেষ এইচএসসি কত 24, তাই না? সরি, ফুল সিলেবাস হচ্ছে 19, সর্বশেষ ফুল সিলেবাসে পরীক্ষা দিছে কে? 19, আর শর্ট সিলেবাসে হচ্ছে 24, 25টা এখনো দিতেছে, তাই না? এরা দিতেছে, হ্যাঁ। সো দেখো, আর 20 ব্যাচ হচ্ছে যে আমি অভাগা, পরীক্ষায় দিতে পারি নাই, ঠিক আছে? 3-4 বার করে রিভিশন দিয়ে প্রস্তুতি নিতে এরপরে আর পরীক্ষা দিতে পারি নাই, ঠিক আছে? অটো পাস ব্যাচ, ঠিক আছে? যাই হোক, এখন দেখো 19 ব্যাচে, হ্যাঁ, তারা এ প্লাস পাইছিল কত জানো? 47,000 সামথিং, ঠিক আছে? আর শর্ট সিলেবাসে 24-এ এরা পাইছিল 1,45,000, 1,45,000। কত ভাই? 1,45,000। তাহলে তুমি ভাই ডিফারেন্সটা একটু দেখো, তুমি শর্ট সিলেবাসে 1,45,000 এ প্লাস পাইছে, আর হচ্ছে কি ফুল সিলেবাসে 47,000 এ প্লাস পাইছিল। তুমি বুঝতেছো কতটা মানে টাফ হবে তোমার জন্য ভালো রেজাল্ট করা? অলমোস্ট 1 লাখের মতো ডিফারেন্স, ঠিক আছে? 1 লাখের মতো ডিফারেন্স। সো যারা ফাঁকিবাজি করছো ভাই, হাতে এনাফ টাইম এখনো আছে ভাই, শুরু করো, ঠিক আছে? আবার তুমি ধরো 19, তুমি যে 18টা দেখো, 18 আর এখানে যদি তুমি ধরো কি 23-এরটা হিসাব করো, তাহলে কি হবে দেখো। আমি জাস্ট একটু বলি ভাই, ইনফরমেশন দেই। ইনফরমেশন অনেক ইম্পর্টেন্ট, কারণ ইনফরমেশন দেখলে তুমি বুঝতে পারবা যে তোমার আসলে কত দূর। হ্যাঁ, ধরো 23 আর যদি 18 তো ফুল সিলেবাস ছিল, এই 23-এ পাইছিল 90,000 প্লাস, ঠিক আছে? 90,000-এরও বেশি এ প্লাস পাইছিল, আর 18তে পাইছিল 30,000 প্লাস, মানে 60,000-এরও বেশি গ্যাপ। মানে বুঝতেছো তুমি ভাই কত টাফ হবে ভালো রেজাল্ট করা? সো বি কেয়ারফুল, এখনো এনাফ টাইম আছে। শেষ মুহূর্তে গিয়ে মারামারি করার চাইতে এখন থেকে পড়ো, আর এটার জন্য তো সুব্যবস্থা আমাদের আছেই। তোমরা যদি এরকম হয়, হ্যাঁ। আচ্ছা, বলতেছে কি ভাই, সঞ্জিদা বলতেছে ভাই আমরা আন্দোলন করব না। দেখা যাবে, 25-এ তো বলছিল আন্দোলন করবে না, পরে কিন্তু শেষ মুহূর্তে অনেকেই করছে, ঠিক আছে? তো এগুলা ভাই খুবই বিরক্তিকর, সারা বছর না পইরা পরে ভালো স্টুডেন্টদের কপালে, হ্যাঁ, ঝামেলা করা আর কি। সো তোমরা যারা ভাই সিরিয়াসলি পড়াশোনা করতে চাও, যারা সিরিয়াস স্টুডেন্ট ভাই, যারা বংচং যে ভর্তি হবে এরপরে পড়বো না, তাদেরকে আমরা ভর্তি নিব না। যারা সিরিয়াসলি পড়তে চাও তাদের জন্য ভাই, তোমরা যদি এমন হইতে পারে যে শুধু ভাই আমার কমার্সের গ্রুপ সাবজেক্টগুলো লাগবে, তাদের জন্য হচ্ছে কি আমাদের এই কামব্যাক কোর্স অলরেডি কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। 5 তারিখ থেকে গ্রুপ সাবজেক্টের ক্লাস শুরু হবে, বাংলা ইংরেজি আইসিটি ক্লাস চলতেছে, ঠিক আছে? সো 1 উইক হইছে। সো তোমরা যারা কি এনরোল করতে চাও ভাই, এনাফ ক্লাস আছে, মানে এই ক্লাসের সংখ্যা এটা কোনো ম্যাটার না, তোমার ফুল সিলেবাস শেষ হওয়ার আগ পর্যন্ত পড়ানো হবে, ঠিক আছে? সো তোমরা মাত্র এটা কি 1499 টাকা। আর কেউ যদি চাও যে শুধু বাংলা ইংরেজি আইসিটি পড়বো, হ্যাঁ, সো ওই ক্ষেত্রেও তোমরা এনরোল করতে পারো। সো এখানে কি 1350 টাকা। সো দুইটা মিলাই অলমোস্ট হচ্ছে কি তোমার 3000 টাকার মতো হয়। বাট তুমি যদি ফুল কোর্সটা, আমাদের কমার্সের যারা আসো, ফুল কোর্সটা মানে বাংলা ইংরেজি আইসিটি সহ, হ্যাঁ, তুমি সব সাবজেক্ট একসাথে পেতে চাও, তাহলে কিন্তু তোমার জন্য কি তুমি মাত্র কি 2000 টাকাতে কিন্তু ফুল কোর্সটা পেয়ে যাবা, ঠিক আছে? সো তোমরা যারা এনরোল করতে চাও ভাই, তারা পেজে নক দিও, হ্যাঁ, যারা সিরিয়াস স্টুডেন্ট তাদেরকে বলতেছি। আর যারা মানে বুংচুং করবা যে ভাই ক্লাসের নকল নিয়ে যাব, তাদের দরকার নাই, ঠিক আছে? সো আনসার করো আগে, বাকি কথা পরে। ওকে, তোমরা একটু দ্রুত আনসার করো। উৎপাদন কি সৃষ্টি করে? ভোগ, উপযোগ, চাহিদা, মালিকানা। আমি বারবার বলতেছি, যারা সিরিয়াস মানে ভুল করছো কিন্তু ভুল বুঝতে পারছো যে ভাই ফার্স্ট ইয়ারে ফাঁকিবাজি করছি, এখন আমি পড়তে চাই, তাদেরকেই শুধু কি পড়াবো, ফাঁকিবাজদেরকে পড়াবো না, ঠিক আছে? ফাঁকিবাজদেরকে পড়াইতে চাই না, কারণ এরা পরিশ্রমের গুরুত্ব দিবে না, নিজেরাও করবে না, অন্যরা যারা পরিশ্রম করবে তাদেরও স্বীকৃতি দিবে না, তাদের ইয়াটাও নষ্ট করবে। সো তোমরা যারা ডেডিকেটেড ভাই, তারা ভুল বুঝতে পারছো, ফার্স্ট ইয়ারে ফাঁকিবাজি করছো, ইটস ওকে,
চাইলে 27টাও এনরোল করতে পারো, কারণ শুরু থেকে ফুল সিলেবাস 26-27 এরপর তো সব ফুল সিলেবাস, তোমরাও করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে আনসার করো, দ্রুত আনসার করো। আচ্ছা, সো উৎপাদন কি সৃষ্টি করে? ভোগ, চাহিদা, উপযোগ, মালিকানা। এটা তোমাদের পারার কথা, বিকজ শুরু থেকে কিন্তু একদম ডিফাইন করতেছি, হ্যাঁ, যে আসলে কি জিনিস এটা। ঠিক আছে, উৎপাদন জিনিসটা কি। আচ্ছা, তাই আমি বলতে ভাই আপনার মতো চুল বানাইতে কয় মাস লাগবে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ব্রাদার, একটা ভেরি গুড কোশ্চেন। আপনাকে কি দিব? কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে পরিবর্তন গাছ, আর আমার পক্ষ থেকে মায়ের। পড়াশোনা করো, ঠিক আছে? আচ্ছা বলো, উৎপাদন কি সৃষ্টি করে? ভোগ, চাহিদা, উপযোগ, মালিকানা। এই তোমরা কি আনসার পারো না? এত সময় লাগে কেন? নাকি আমার কাছে পরে আনসার আসতেছে? আচ্ছা, উম্মে হাবিবা তৃষা বলছে যে উপযোগ সৃষ্টি করে। ওকে, তৃষা যেহেতু বলছে, ওর কথা কিভাবে ফেলি বলো? ওরটাই রাইট। ঠিক আছে, তো এখানে আনসার কি হবে ভাই? উপযোগ। তো উৎপাদন কি সৃষ্টি করে? উপযোগ। উপযোগ মানে বাকি সবগুলাই অলমোস্ট চলে আসে। কি হয় যে অভাব পূরণ করতে পারার যে সক্ষমতা, এটাই হচ্ছে কি উপযোগ, তাই না? ওকে ভাই, আমি মানবিক বিভাগের, কালকে ক্লাস আছে, মানবিক বিভাগের সম্পর্কে বিস্তারিত জানতে পেজে নক দিবা। ওকে, এবার উদ্দীপক পড়ো, এরপরে মনোযোগ দিয়ে প্রশ্নের আনসার দাও। দেখো, মিস্টার আলম কৃষকদের কাছ থেকে উন্নত মানের গম সংগ্রহ করে। কি করে? গম সংগ্রহ করে নিজস্ব কারখানায় আটা তৈরি করে। অতঃপর তিনি ক্রেতাদের চাহিদা অনুসারে এগুলো বিভিন্ন মাপের প্যাকেট করে বাজারজাত করে। বর্তমানে তার প্রতিষ্ঠানে 50 জন শ্রমিক কর্মরত রয়েছে। মিস্টার আলমের কারখানায় কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে? ওকে, চমৎকার কোশ্চেন, তোমরা আনসার করো, দ্রুত আনসার করে ফেলো। এই উদ্দীপকটার মাধ্যমে এটা আনসার করতে পারলে তুমি কিন্তু সৃজনশীল কিভাবে আনসার করতে হবে, বা সৃজনশীলও সেম উদ্দীপক থাকবে, হয়তো ওখানে তোমার ব্যাখ্যা করতে বলবে। সো মেইন কথাটা ধরতে পারলে ব্যাখ্যা তুমি পারবাই। ঠিক আছে, আনসার করো। আচ্ছা, মোস্তাক শাহরিয়া নাহিন আনসার করছে ক। এটা ক কত নাম্বারটার ক ভাইয়া? 4 না 5 না 6? একটু দ্রুত আনসার করবো ভাইয়া। যত দ্রুত আনসার করবা তত বেশি প্র্যাকটিস করতে পারবা, বুঝছো? ওকে, দ্রুত কি হবে তাহলে? মিস্টার আলম কি করতেছে ভাই? দেখো, সে গম সংগ্রহ করে কি আটা তৈরি করতেছে। ওই যে বলছিলাম যে গাছ থেকে কাঠ থেকে চেয়ার। দ্যাট মিনস কি গমের সাথে, হ্যাঁ, আটার চেহারার কি কোনো মিল আছে? মিল নাই। ঠিক আছে, তাহলে কি হচ্ছে যে আকার আকৃতিগত পরিবর্তন হচ্ছে। তাহলে আকার আকৃতিগত পরিবর্তন যখন হয়, সেটাকে আমরা কি বলি ভাই? রূপগত উপযোগ। ওই যে অনেকটা দেখবা, তোমাদের একটা গল্প বলি, ঠিক আছে, গল্প বলতে জোকস বলি, ঠিক আছে। এক ভিক্ষু, ঠিক আছে, একটা বিউটি পার্লারের নিচে, হ্যাঁ, বিউটি পার্লারের নিচে মানে দীর্ঘদিন যাবত, মানে 1 যুগেরও বেশি সময় ধরে সে ভিক্ষা করতেছে। ঠিক আছে, ওখানে বৈশা থাকে। সো এক ভদ্রলোক এদিক দিয়ে যাইতেছে আর কি, ওই প্রতিষ্ঠানের মালিক। সো একদিন তার পায়ে জিজ্ঞেস করতেছে, স্যার, এই যে আপনার যে বিউটি পার্লার, আমি এখানে দীর্ঘ 1 যুগ ধরে বসে আছি, হ্যাঁ, কিন্তু এখানে যতগুলো মহিলা ঢুকে আমি জাস্ট ঢুকতে দেখি, এদেরকে আর জীবনে বাইরে হইতে দেখি না। মানে কি হয় যে এমন মেকআপ মারে ভাই, কি হয় পুরোপুরি পরিবর্তন, মানে চেনা যায় না আগের সাইজ, মানে আগের চেহারা আর এখনকার, মানে মেকআপের পরের চেহারার কোনো মিল পাওয়া যায় না। ঠিক আছে, এই জন্য ওই ভিক্ষুক তো এত জটিল চিন্তা ভাবনা করতে পারে না। সে ভাবছে যে কি রে ভাই, ঢুকতেছে এক, বাইরে হইতেছে আরেক। সো ব্যাপারটা হচ্ছে এরকম, রূপগত উপযোগে কি হবে, মানে আগের যে শেপ থাকবে ওইটার সাথে তোমার পরবর্তী শেপের কোনো মিল থাকবে না, তুমি বুঝবাই না যে এটা কি ছিল। তাহলে কি গম আর হচ্ছে কি আটার শেপে কি মিল আছে? আটা দেখলে কি তোমার গমের সাথে কোনো মিল পাওয়া যায়? পাওয়া যায় না। বা তুমি একটা চেয়ার দেখলে কি গাছ মনে হয়? মনে হয় না। এটাই আর কি কি তোমার রূপগত উপযোগের মেইন বৈশিষ্ট্য। ক্লিয়ার? আচ্ছা,
আমি একটু তোমাদেরকে যে ধরো হিউমার এবং পড়াশোনা একসাথে দেওয়ার চেষ্টা করতেছি যেন তোমার কি এটা মাথায় ক্যাচ করে। মানে পোলাপাইন তো ধরো এমনিতেই এত পড়াশোনা করতে চায় না, এখনকার পোলাপাইন বোরিং লাগে, বাট তুমি যখন যে রিয়েল লাইফ এক্সাম্পল এবং হিউমারের সাথে পড়াটা মিক্সড করে দিতে পারবা তখন তাদের মাথায় কিন্তু ভালো ক্যাচ করে। ঠিক আছে, দ্যাটস ওয়াই হচ্ছে কি আমি এরকম চেষ্টা করতে। বাট তোমরা যদি এরকম থাকো যে বলো যে ভাইয়া না একদম পড়ান, হ্যাঁ টাইনা টুইনা পড়াই দিবেন, মনে থাকুক আর না থাকুক এইটা আপনার দেখা দরকার নাই, তাহলে আমার কোনো প্যারা নাই, আমি উড়াধুরা পড়াই দিব। ঠিক আছে, ওকে। আচ্ছা এবার দেখো উদ্দীপকে মিস্টার আলমের কর্মকাণ্ডের ফলে কি হবে? প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার হবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, জীবনযাত্রার মান উন্নয়ন হবে। আচ্ছা তাহলে কি, যদি উদ্দীপকটা আমি তোমাকে আরেকবার পড়ার সুযোগ দিই, দেখো বলছে কি, সে কি করে কৃষকদের থেকে উন্নত মানের গম সংগ্রহ করে সেটা থেকে আটা রূপান্তর করে। ঠিক আছে, তিনি ক্রেতাদের চাহিদা অনুসারে এগুলা বিভিন্ন মাপের প্যাকেট করে। তো এই যে বিভিন্ন মাপের প্যাকেট করা এইটাকে বলতেছে কি, এটাকে কিন্তু বলে কি এই পর্যায়িতকরণ। কি করা? পর্যায়িতকরণ। বিভিন্ন মান অনুসারে যে ভাগ করা এটাকে বলে পর্যায়িতকরণ। ঠিক আছে, আর স্ট্যান্ডার্ড বা মান নির্ধারণ এটাকে বলে প্রমিতকরণ। ঠিক আছে, আমরা যখন পেইড ক্লাসে বিস্তারিত পড়াবো তখন এগুলো আরো ডিটেলসে বলে দিব। ঠিক আছে, এখন তো শর্ট টাইমে সব পড়ানো যায় না। ঠিক আছে, ওকে। বলছে তাহলে কি হবে, তাহলে উনি যেহেতু কি করতেছে গম থেকে আটা তৈরি করতেছে, প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার হচ্ছে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, 50 জন কর্মী কাজ করে তার ওখানে, জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে। আমরা জানি যে উৎপাদনের মাধ্যমে কি হয়, জীবনযাত্রার মান উন্নয়ন হয়, আয় বৃদ্ধি পায়, ভোগ বৃদ্ধি পায়। ক্লিয়ার? তাহলে এখানে কি হবে, 6 এর আনসার ঘ হবে। এক্স্যাক্টলি হচ্ছে কি কি মোস্তাক শাহরিয়ার নাহিন আনসার করে ফেলছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এটা নিয়ে আর কিছু বলবো না, জাস্ট তোমরা যারা ভাই সিরিয়াস স্টুডেন্ট যারা ভালো করতে চাও তাদের জন্যই কি, জাস্ট তোমরা যারা ভর্তি হতে চাও ভাই তারা কি আইসোলেশন পেজে নক দাও, ডিটেলস জানো, ভর্তি হয়ে যাও। আর কোনো কথা শুনতে চাই না, কারণ যে সিরিয়াস জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। ঠিক আছে, এতদিন ফাঁকিবাজি করছো ইটস ওকে, বাট এখন আর সুযোগ নাই ফাঁকিবাজি করার। হ্যাঁ, এই যে দেখতে দেখতে 25-এ পরীক্ষা শেষ হয়ে যাবে, তোমার ক্লাস শুরু হয়ে যাবে, এরপরে তুমি ক্লাসের ফাঁকে ফাঁকে আর পড়ার সুযোগ পাবা না, মানে স্কুল কলেজ যাইতে আসতে হ্যাঁ প্যারা খাওয়া যাবে, মনোযোগ বসবে না। এরপর পরীক্ষা চলে আসবে, টেস্ট পরীক্ষা, এই পরীক্ষা, মডেল টেস্ট, হ্যান ত্যান, এরপরে কি ধরা। আচ্ছা এবার আসো, জনাব সেলিম একজন কাঠ মিস্ত্রি, তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের জন্য আসবাবপত্র তৈরির জন্য অর্ডার নিলেন। উদ্দীপকে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে? তাহলে দেখো কি, সে একজন কাঠ মিস্ত্রি, আসবাবপত্র কাজ করার একটা অর্ডার পাইছে, তাহলে কি হবে এটা বলো তো, বলো কি ধরনের উপযোগ সৃষ্টি হবে? আই নো তোমরা এটা পারবা, অনেক স্মার্ট স্টুডেন্ট তোমরা। দ্রুত আনসার করো। কি হবে বলো, দ্রুত আনসার করো। ওকে, ফারিয়া আক্তার 8 নাম্বারটা আনসার করে ফেলো। উম্মে হাবিবা তৃষা 8 নাম্বারটা আনসার করে ফেলো। ওকে, ফারিয়া আক্তার আনসার করছে, উম্মে হাবিবা তৃষা আনসার করছে। ওকে, মুশতাক আনসার করো। ওকে, হ্যাঁ তাহলে দেখো ভাইয়া, সে হচ্ছে কি কাঠমিস্ত্রি, সে আসবাবপত্র তৈরি করবে। দ্যাট মিনস বুঝতেই পারতেছো কাঠমিস্ত্রির কাজ কি, সে কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করবে, চেয়ার টেবিল তৈরি করবে, তাই না? সো এখানে কি হবে, রূপগত উপযোগ সৃষ্টি হবে, আকার আকৃতিগত পরিবর্তন হবে। ওকে, এবার আসো, যে উপযোগ হলো দ্রব্যের বিশেষ সামর্থ্য যা মানুষের কি করতে পারে, অভাব পূরণ করতে পারে, চাহিদা পরিপূর্ণ করতে পারে, প্রয়োজন মেটাতে পারে। কি হবে আনসার? ওকে, হেলাল সরকার আনসার করছে, থ্যাংক ইউ। সুরাই আক্তার ফাইজা আনসার করছে। ওকে, সুরাইয়া আক্তার জুই, ওকে, দুইটা সুরাইয়া, সুরাইয়া 1, সুরাইয়া 2, ভেরি গুড। ওকে, তাহলে এখানে কি হবে এটা আনসার করো। হ্যাঁ, 9 নাম্বারটা আনসার করো। মাহমুদ ইসলাম, ওকে আনসার করে ফেলো।
আচ্ছা, মোস্তাক শাহরিয়ার নামে বলছে 9 ঘ হবে, এক্স্যাক্টলি। তাহলে এখানে কি উপযোগের মাধ্যমে আমরা বেসিক্যালি মানুষের অভাব পূরণ করি, অভাব, চাহিদা, প্রয়োজন এগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড, হ্যাঁ এটা তো জানোই। সো এখানে কি হবে, ঘ হবে আনসার। ওকে, উৎপাদন ও উপকরণের অনুপাতকে কি বলে? বাহ, চমৎকার। এটা হচ্ছে কি এই উৎপাদন বা ফার্স্ট চ্যাপ্টারের সেকেন্ড পার্টটা, একটা হচ্ছে উৎপাদন আর একটা হচ্ছে বলবো না, আগে আনসার করো এরপর বলতেছি। ওকে, সুরাই একটা জুই আনসার করছে। ওকে, সিয়াম আহমেদ আনসার করছে। ওকে, 10 নাম্বারটা আনসার করো, 10 নাম্বারটা আনসার করো। এটা কি হবে? উৎপাদন নিয়ন্ত্রণ, উৎপাদন মাত্রা, উৎপাদন দক্ষতা, উৎপাদনশীলতা। আমরা জানি যে কি ইনপুট, আউটপুট। ওকে, আচ্ছা, ফারিয়া একটা আনসার করছে 10, হাবিবা তৃষা আনসার করছে 10-এর আনসার করে ফেলছে। ওকে, বাকিরা সবাই করে ফেলো, একটু দ্রুত করবা, তাহলে আমরা বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করতে পারবো। আচ্ছা, উৎপাদন ও উপকরণ অনুপাতকে কি বলে ভাইয়া? উৎপাদনশীলতা বলে, এক্স্যাক্টলি। সো আমরা উৎপাদনশীলতার সূত্রটা কিভাবে মনে রাখি, যে এই যে ইনপুট, হ্যাঁ, আর আউটপুটের অনুপাত, বা আউটপুট ডিভাইড বাই ইনপুট। সো আউটপুট মানে কি রেজাল্ট, একটা কাজ থেকে আমরা যে রেজাল্টটা পাই। সাপোজ ধরো এডুকেশন কি করলো, যে তোমাদের জন্য, তোমরা যারা এইচএসসি 26 তাদের জন্য ধরো ওই যে আমাদের বিজনেস সলিউশন যে বইটা, হ্যাঁ, যেখানে তোমাদের কমার্সের গ্রুপ সাবজেক্টে সবগুলা সাবজেক্ট থাকবে, ধরো এইটা কি করছে, 500 পিস উৎপাদন করছে। এই 500 পিসের দাম হচ্ছে ধরো 1 লাখ টাকা, সাপোজ, হ্যাঁ, ধরো 1 লাখ টাকা। 1 লাখ টাকা, আর এইটার জন্য মানে এই বইটা বানাইতে আমার খরচ হচ্ছে ধরো 50,000 টাকা। তাহলে কি হবে, আমার আউটপুট কত? 1 লাখ। বইয়ের যে দাম, হ্যাঁ, বা 500 পিস এটার যে দাম, এটা হচ্ছে কি আমার আউটপুট বা রেজাল্ট বা উৎপাদিত পণ্য। আর এই উৎপাদনের পেছনে আমার যে খরচটা, এইটাকে বলতেছি কি ইনপুট বা উৎপাদনের উপকরণ। ক্লিয়ার? তাহলে এই দুইটার যে অনুপাত, এটাকে আমরা বলি কি উৎপাদনশীলতা। উৎপাদনশীলতা যত বাড়বে তত আমার জন্য ভালো, যত পজিটিভ তত আমার জন্য ভালো, প্রতিষ্ঠানের জন্য ভালো। ক্লিয়ার? এটা মনে রাখবা। ওকে, উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে কি হবে? উৎপাদন বৃদ্ধি পাবে, মুনাফা বৃদ্ধি পাবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে। কি হবে বলো? সবাই সবাই একটু দ্রুত আনসার করো, হ্যাঁ। 11 কি হবে? সবাই একটু দ্রুত আনসার করো। ওকে, সো দেখো উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে কি হবে ভাই? আমার উৎপাদন বৃদ্ধি পাবে, মুনাফা বৃদ্ধি পাবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি পাবে। সো কি হবে বলো, দ্রুত আনসার করো। ওকে, হেলাল সরকার 11 ঘ, 11 ঘ, এক্স্যাক্টলি। সো কি হবে? সবগুলাই হবে। আচ্ছা, পণ্য ও সেবা উৎপাদনে মানুষের কার্য ঘন্টার সংখ্যাকে কি বলে? উৎপাদনশীলতা, সংগঠন, ভূমি, শ্রম, বলো। আনসার করো, দ্রুত আনসার করো। ওকে, সুরা একটা জুই আনসার করছে, হ্যাঁ, বাকিরা করো। পণ্য ও সেবা উৎপাদনে মানুষের কার্য ঘন্টার সংখ্যাকে কি বলে? কালকে কি কোনো ক্লাস আছে কিনা? হ্যাঁ, কালকে তোমাদের অ্যাকাউন্টিং ক্লাস আছে, এবং এটা তোমাদের কিন্তু আমাদের যে আই এডুকেশন কমার্স পেজ এবং আই এডুকেশন পেজ, এখানে কিন্তু রুটিন অলরেডি আপলোড করা ছিল একদম 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত।
সো তোমরা এটা ফলো করবা। আমাদের যে এডুকেশন কমার্স পেজটা, কমার্স রিলেটেড সব আপডেট ওখানে তুমি পাবা। সো ওই পেজটা তোমরা সবাই ফলো দিয়ে রাখবা, তোমার বন্ধুদেরকেও বলে দিবা যারা ক্লাস করে, ঠিক আছে? ওকে, সো পণ্য ও সেবা উৎপাদনে মানুষের কার্যঘণ্টার সংখ্যাকে আমরা কি বলতেছি ভাই? দেখো, কার্যঘণ্টার সংখ্যাকে আমরা কি বলতেছি? সো এটাকে আমরা বলতেছি কি? শ্রম বলতেছি। এই যে পরিশ্রম, ঠিক আছে, কার্যঘণ্টা, হ্যাঁ, এটা কি বলি? শ্রম বলি। মানুষ যতটুকু কাজ করে, ধরো যে এই যে আমরা 5টা থেকে 8টা পর্যন্ত, সরি 8টা থেকে 5টা পর্যন্ত কাজ করি, এটা হচ্ছে কি? শ্রম। ক্লিয়ার? ওকে, আচ্ছা। সো এটা নিয়ে তো আর কিছু বলার নাই। হ্যাঁ, তোমরা যারা ইন্টারেস্টেড তারা হচ্ছে কি করবা? এডুকেশন পেজ, কোন পেজ? এডুকেশন পেজে নক দিবা। সো আশা করি তোমাদের ফুল প্যাকেজ বাংলা ইংরেজি আইসিটি সহ কমার্সের যা আছে, ইভেন তোমাদের যাদের অর্থনীতি আছে, হ্যাঁ, তারা কিন্তু অর্থনীতি ক্লাসও পাবা। অন্য কোথাও কিন্তু এই এক্সট্রা সাবজেক্টগুলো দেয় না। সো আমরা এটা দিয়ে দিচ্ছি। সো তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, সো পেজে নক দিও বিস্তারিত জানার জন্য। এবার বলো, নিচের কোনটি সময়গত উপযোগ সৃষ্টি করে? এটা তোমাদের পারার কথা, কারণ আমি কিন্তু ক্লাস শুরুতেই যখন ব্যাখ্যা করছিলাম সব ইন ডিটেলস বলে দিছি। সো এটা তোমরা পারবা আশা করি। সবাই একটু দ্রুত আনসার করি। ওকে, মোস্তাক শাহরিয়া রাহিন আনসার করছে। বাকিরা বাকিরা করে ফেলো। আচ্ছা, বলতে ভাইয়া আপনি তো সহজ প্রশ্নগুলো দিচ্ছেন। ভাইয়া এগুলা তোমার, এই প্রশ্নগুলা সহজ প্রশ্ন, হ্যাঁ বলা যায় সহজ প্রশ্ন, কিন্তু এগুলাই হচ্ছে কি তোমার বিভিন্ন বোর্ড থেকে আসা, হ্যাঁ, বিভিন্ন বোর্ড থেকে আসা কোশ্চেন, বুঝছো? তো তোমার বোর্ড এক্সামে যে খুব কঠিন প্রশ্ন আসে ব্যাপারটা এমন না কিন্তু, ঠিক আছে? তোমার এখান থেকেই, এগুলার মধ্য থেকেই কোশ্চেন আসে। আর এখানে তোমাদের হচ্ছে কি তুলনামূলক সহজ প্রশ্নগুলো কেন দিছি? কালকে যখন ম্যানেজমেন্টে আমি পড়াইতে গেছি, তোমরা বলছো ভাই এগুলো পড়ি না, কঠিন। দ্যাটস ওয়াই আজকে আমি একটু তুলনামূলক সহজ প্রশ্ন নিয়ে আসছি, কারণ তোমরা যেন পড়ে, হ্যাঁ, প্র্যাকটিসটা হয়, তোমাদের যেন মাথায় এটা ঢুকে পজিটিভ একটা মেসেজ যায় যে ভাই আমি পড়লে পারবো, আমি প্র্যাকটিস করলে পারবো, ঠিক আছে? তোমরা যদি চাও আমি আরো হার্ড কোশ্চেন মেক করে দিতে পারি, কোনো সমস্যা নেই। আমি হচ্ছে কি প্রিভিয়াস বোর্ডের কোশ্চেনগুলো থেকেই কালেক্ট করে তোমাদের কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছি। সো নো ইস্যুস, নেক্সট ক্লাসগুলোতে তোমরা পেয়ে যাবা। ওকে, আচ্ছা, তাহলে দেখো, সময়গত উপযোগ সৃষ্টি হয় কিসের মাধ্যমে? গুদামজাতকরণের মাধ্যমে। গ, হ্যাঁ, ঘ। আর পরিবহনের মাধ্যমে কি হয় ভাই? পরিবহনের মাধ্যমে আমাদের কি হয়? পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। আর আমি যে ব্যাখ্যা করছি তোমার উপযোগ সংক্রান্ত, আসলে এর থেকে আর কঠিন প্রশ্ন করে তোমার আটকানোর মতো তেমন কোনো সিচুয়েশন নাই। কারণ তুমি যদি জাস্ট উপযোগগুলো বুঝো কোনটা কি উপযোগ, তাহলে এই চ্যাপ্টার থেকে সাধারণত তোমাকে আটকানোর সুযোগ নেই। এই চ্যাপ্টার 1-এর কোশ্চেন খুব বেশি কঠিন করার সুযোগ নাই আসলে, বুঝতে পারছো? বাস্তবতা এটা। ওকে, বিজ্ঞাপন কি করে? বিজ্ঞাপনের মাধ্যমে তথ্যগত উপযোগ সৃষ্টি হয়। উৎপাদনের মাধ্যমে কি হয়? রূপগত উপযোগ সৃষ্টি হয়। এবার আসো, উৎপাদন বৃদ্ধি পেলে নিচের কোনটি বৃদ্ধি পায়? দেখি এইটা বলো, দেখি। এইটা কঠিন আছে, তোমার কাছে খুব সহজ মনে হইতে পারে, কিন্তু এইটা কিন্তু একটু ক্রিটিক্যাল। আমি পরে ব্যাখ্যা করতেছি কেন ক্রিটিক্যাল, ঠিক আছে? এটা আনসার করো। দ্রুত আনসার করো। সবাই ওকে, আচ্ছা 14। ওকে, দেখো কেউ 3, কেউ 1। এই যে দেখছো, বলছি না এখানে তুলনামূলক তোমরা একটু আটকাবা, কঠিন মনে হবে। উৎপাদন বৃদ্ধি পেলে নিচের কোনটি বৃদ্ধি পায়? দেখো, উৎপাদন বৃদ্ধি পেলে
আমরা ওই যে তোমরা ম্যাক্সিমাম হয়তো খালিকুজ্জামান স্যারের বই ফলো করে থাকবা, দেখবা যে তোমাদের একটা কোশ্চেন আছে, উৎপাদন কিভাবে জীবনযাত্রার মান উন্নয়ন করে, তাই না? মান উন্নয়ন করে, জীবনযাত্রার মান উন্নয়ন করে কিভাবে, ঠিক আছে? সো জীবনযাত্রার মান উন্নয়ন করে হচ্ছে দুইটা ওয়েতে। একটা হচ্ছে কি আয় বৃদ্ধি করে, আয় বৃদ্ধি, আর একটা হচ্ছে ভোগ বৃদ্ধি, ভোগ বৃদ্ধি। তাহলে দেখো তোমার উৎপাদন বাড়লে কি হবে? জীবনযাত্রার মান উন্নত হবে। জীবনযাত্রার মান উন্নত কিভাবে হয়? আয় বৃদ্ধির মাধ্যমে আর ভোগ বৃদ্ধির মাধ্যমে, ঠিক আছে? তাহলে মেইন আনসার কি এখানে? এখানে কি হবে তাহলে? ভোগ বৃদ্ধি। এখন উৎপাদন বাড়লে কর্মসংস্থানও সৃষ্টি হয় ভাই, কর্মসংস্থানও বৃদ্ধি পাবে, কিন্তু এখানে বেশি অ্যাকসেপ্টেবল কি? ভোগ বৃদ্ধিটা। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, ক্লাসে অলরেডি শেখ মুজিবুর রহমান জয়েন করে ফেলছে। ওকে, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, উৎপাদন ভোক্তার ক্ষেত্রে কি প্রভাব ফেলে ভাইয়া? উৎপাদন ভোক্তার ক্ষেত্রে কি প্রভাব ফেলে? সবাই একটু দ্রুত আনসার করবা, ঠিক আছে? ওকে, 15, হ্যাঁ। তাহলে উৎপাদন ভোক্তার ক্ষেত্রে কি প্রভাব ফেলে ভাই? জীবনযাত্রার মান উন্নয়ন করে বা বৃদ্ধি করে। এখন দেখো জীবনযাত্রার মানের ভিতরে কিন্তু তোমার কর্মসংস্থান, আয় ব্যয়, এগুলো মোটামুটি সবকিছুই ইনক্লুডেড। ক্লিয়ার? ওকে, এবার দেখো উৎপাদনশীলতা বৃদ্ধির কারণে কি হয়। উৎপাদনশীলতা যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? বিক্রয় বৃদ্ধি পাবে, উৎপাদন ব্যয় হ্রাস পাবে, অপচয় বৃদ্ধি পাবে। বলো কি হবে এটার আনসার? দ্রুত আনসার করো। দ্রুত আনসার করো। ওকে, তাহলে কি হবে ভাইয়া বলো? উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে কি হবে? অবশ্যই কি হবে? বিক্রয় বৃদ্ধি পাবে, উৎপাদন ব্যয় হ্রাস পাবে, ঠিক আছে? উৎপাদনশীলতা বৃদ্ধির মানে যে তুমি তোমার যে উৎপাদনের জন্য যে উপকরণগুলা, এগুলাকে তুমি কি সদ্ব্যবহার করতে পারতেছো, ভালোভাবে ইউটিলাইজ করতে পারতেছো, সর্বোচ্চ ব্যবহার করতে পারতেছো, এন্ড কি হবে? অপচয় হ্রাস পাবে, মানে কমবে। দ্যাটস ওয়াই এখানে কি হবে? 1 ও 2 হবে আনসার। ক্লিয়ার? এবার এটা আনসার করো যে নিচের উদ্দীপকটি পড়ে 17 এবং 18 নম্বর কোশ্চেনে আনসার দিবা। সেটা হচ্ছে কি, পরমাল লিমিটেড 20 সালে 3 কোটি টাকার পণ্য উৎপাদন করে, যা 19 সালের উৎপাদনের প্রায় দ্বিগুণ। ক্লিয়ার? 20 সালে প্রতিষ্ঠানটির কাঁচামাল বাবদ ব্যয় হয় 95 লক্ষ টাকা। এরপরে হচ্ছে কি, বেতন হয় 30 লক্ষ টাকা, অন্যান্য খরচ হয় 75 লক্ষ টাকা। এবার বলছে মোট উৎপাদনশীলতা বের করো। উৎপাদনশীলতার সূত্রগুলো জানো তো? তোমার এটা মোট উৎপাদনশীলতা হোক, এটা হচ্ছে কি তোমার শ্রম উৎপাদনশীলতা হোক, যন্ত্রের উৎপাদনশীলতা হোক, যে কোনো সূত্রের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে কি আউটপুট সেম, আউটপুট সবার ক্ষেত্রে সেম, মানে রেজাল্ট। এখন উৎপাদন যে 3 কোটি, এইটা তোমার যে কোনো কোশ্চেন হোক, এটা কি আউটপুট সেম থাকবে। এখন ইনপুটটা তোমার কোশ্চেন অনুসারে কি হবে? পরিবর্তন হবে। কেমন? ধরো তোমাকে বললো যন্ত্রের উৎপাদনশীলতা, তাহলে তোমার যন্ত্র বাবদ যে খরচ ব্যয়
তুমি এইটা ইনপুটের জায়গায় দিবা। তোমাকে বললো যে শ্রমের উৎপাদনশীলতা বের করো, তাহলে তোমার শ্রমিকের ব্যয় যেটা এইটা দিবা, বা শ্রম বাবদ যে ব্যয় এইটা দিবা, বা মূলধনের উৎপাদনশীলতা, তাহলে মূলধন সংক্রান্ত তোমার যে খরচ এইটা তুমি এখানে ইনক্লুড করবা। আর যদি বলে মোট উৎপাদনশীলতা, মোট উৎপাদনশীলতা মানে কি, তোমার আউটপুট তো সবার ক্ষেত্রে সেম, ইনপুটে কি হবে, টোটাল যত খরচ আছে তোমার শ্রম, যন্ত্র, বেতন মেতন যা আছে সব, তাহলে এখানে মোট বলছে, তাহলে তোমার এখানে টোটাল যে খরচটা তুমি কি করবা, এইটাকে অ্যাড করবা। ঠিক আছে, তাহলে তোমার এখানে কত হয়, 95 লাখ, 30 লাখ আর হচ্ছে কি 75, তাহলে দেখো 95 আর 5 কত হয় 100, হ্যাঁ, আর 70 আর 30 কত হয় 100, দ্যাট মিনস হচ্ছে কি আমার 200 লাখ, তাই না, 200 লাখ। আর এখানে 3 কোটি, 3 কোটি মানে কি 100 লাখে 1 কোটি, দ্যাট মিনস কি এখানে 300 লাখ, তাই না। তাহলে দেখো মানে আমি সহজে অঙ্কটা, সাপোজ তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে না দিলে তুমি কিভাবে করতে, যদিও তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে দিবে, বাট আমি জাস্ট সহজে বুঝাচ্ছি। তাহলে কি হবে, 0 0 কাটা, তাহলে এখানে হবে কত 1.5, তাহলে এখানে আনসার কত ভাই 1.5। তাহলে 20 সালে পরমা লিমিটেডে মোট উৎপাদনশীলতা কত ভাই 1.5, ক্লিয়ার, কত 1.5। ওকে, এবার বলছে পরমা লিমিটেড 20 সালের উৎপাদনশীলতা থেকে যে ধারণা পাওয়া যায়, ধারণা কি পাওয়া যায়, যে তার প্রতিষ্ঠান অগ্রগতি হয়েছে তীব্র প্রতিযোগিতা, ব্যবস্থাপনার দক্ষতা। এখন দেখো কি হয়েছে, তার আগে 19 সালে যা হয়েছিল 20 সালে এসে এটা দ্বিগুণ হয়েছে, মানে আগেরটা থেকে দ্বিগুণ, হ্যাঁ ডাবল হয়েছে, দ্যাট মিনস বোঝা যায় প্রতিষ্ঠানের অগ্রগতি হয়েছে এবং ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি পেয়েছে, দ্যাট মিনস এখানে আনসার কি হবে 1 ও 3, সিম্পল। ওকে, ক্রেতার দৃষ্টিকোণ থেকে উৎপাদনশীলতার গুরুত্ব কি, উন্নত পণ্য ভোগ, ন্যায্য মূল্য, মুনাফা অর্জন। তাহলে ক্রেতার দৃষ্টিকোণ থেকে ক্রেতা কি চায়, একজন ক্রেতা, ধরো তুমি আমাদের কি ধরো কামব্যাক কোর্স কিনতে চাও, তো তোমার চাওয়া পাওয়াটা কি থাকবে, তোমার চাওয়া পাওয়া থাকবে যেন ভাইয়ারা যেন বেশি বেশি ক্লাস নেয়, আমার ফুল সিলেবাসটা যেন কভার করাই দেয়, তাই না, এবং কোর্সের প্রাইসটা যেন একটু তুলনামূলক কম থাকে, তাই না। আমাদের প্রাইস যদিও মানে তোমরা যতটুকু কম চাইছিলে এর থেকেও বেশি কম, ঠিক আছে। সো মানে তুমি জাস্ট একটু চিন্তা করো, তুমি যদি 4টা সাবজেক্ট, হ্যাঁ সাপোজ ধরো কমার্সের 4টা সাবজেক্ট, বা তুমি বাংলা, ইংরেজি, আইসিটি, হিসাব বিজ্ঞান আর ফাইন্যান্স ফার্স্ট পেপার পড়ো 5টা সাবজেক্ট, প্রতি মাসে তোমার একজন টিচারকে দিতে হইতো কত 1000 করে 5 সাবজেক্টে, তাহলে কি হইতো প্রতি মাসে 5000, তো তোমার ফুল সিলেবাস কভার করতে 5 থেকে 6 মাস লাগাইতো মিনিমাম, তাহলে ধরো 5 6 30 থেকে 40,000 টাকা খরচ হইতো, এখানে তুমি মাত্র 2000 টাকায় ভাই মানে ফুল কোর্স পাইতেছো, মানে ফুল সিলেবাস শেষ হওয়ার আগ পর্যন্ত যা হবে আর কি, ঠিক আছে। যাই হোক সেটা বড় কথা না, বড় কথা এটার আনসার কি হবে, এটার আনসার অবশ্যই কি হবে 1 ও 2, ক্লিয়ার। ওকে, তুলা থেকে সুতা তৈরি কোন ধরনের উপযোগ, তাহলে দেখো তুলা থেকে যদি সুতা তৈরি করি এটা কি হয়, আকার আকৃতিগত পরিবর্তন হয়, তাই না, তুলা থেকে সুতা তৈরি রূপগত উপযোগ, ক্লিয়ার। ওকে, সো ফাইনালি ক্লাস শেষ করব, ক্লাস শেষ করার আগে আবারও বলতে চাইতেছি, তোমরা যারা সিরিয়াস স্টুডেন্ট, পড়াশোনা নিয়ে একটু সিরিয়াস, যে ফার্স্ট ইয়ারে তোমরা ফাঁকিবাজি করছো, মানে ফাঁকিবাজি আগে করছো বাট এখন তুমি সিরিয়াস হইতে চাও, ঠিক আছে, তাদের জন্যই তোমরা হচ্ছে কি আমাদের কোর্সটাতে এনরোল করতে পারো যদি ভাল লাগে আর কি, জোর করার কিছু নাই, তুমি ফ্রি ক্লাস করতেছো, ফ্রি ক্লাসগুলো এই জন্যই দিচ্ছি যে তোমরা যেন বুঝতে পারো, তোমার যদি ভাল লাগে তুমি ভর্তি হবা, অলরেডি অনেকেই ক্লাস করা শুরু করছে, সো তোমার যদি ভাল লাগে তুমি ভর্তি হবা, তোমার ভাই ব্রাদার, হ্যাঁ বন্ধু বান্ধবী যারা আছে পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে ভর্তি হবা, কোনো প্যারা নাই। আর যদি ভালো না লাগে অবশ্যই কোনো প্যারা নাই, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া, তোমার যেখানে ভালো লাগে ওখানে পড়ো, তোমার রেজাল্ট ভালো হোক এটাই আমরা চাই, ঠিক আছে। সো ওই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর শেষ করার আগে যেটা বলতে চাই, তোমরা যদি এমন থাকে যে ভাই আমি হচ্ছে কি শুধু কমার্সের গ্রুপ সাবজেক্টগুলো পড়তে চাই, তাহলেও এই সুযোগও আছে। আবার তোমার যদি মনে হয় যে শুধু ভাই আমি ইংরেজি, বাংলা, আইসিটি পড়তে চাই, তাও তোমার সুযোগ আছে, ঠিক আছে। আর যদি তুমি আরো মনে করো যে কি তুমি ধরো এখানে 1500 ওখানে 1500 মিলাই কি হয় 3000 হয়, তুমি যদি কমে করতে চাও 1000 টাকা ডিসকাউন্টে তুমি কি অলমোস্ট 2000 টাকাতে ফুল কোর্সটাই পাওয়া যাবা, ঠিক আছে। সো তোমরা যারা ইন্টারেস্টেড, যাতে ভাল লাগে আমাদের ক্লাস, হ্যাঁ তাদের জন্য আর কি, আর যাদের ভাল লাগবে না তাদের জন্য তো ওয়েলকাম, তোমাদের জন্য শুভকামনা, হ্যাঁ। সো ওই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো,
দেখা হবে ক্লাসে। আল্লাহ হাফেজ।